বিশ্বের দুই শীর্ষ ক্ষমতাধর নেতা ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে দুইজনের বৈঠক নিয়ে চলছে গোটা বিশ্বে চরম উত্তেজনা। আলাস্কার সামরিক ঘাঁটিতে ৩ ঘণ্টা ধরে চলা রুদ্ধতার আলোচনা। সবার মনে একটাই প্রশ্ন, যুদ্ধ কি তবে থামছে? কিন্তু বৈঠকের পর যা জানা গেল তা শুনে অনেকেই হতাশ। এই বৈঠক কি আসলে কোনো সমাধান এনেছে, নাকি এটি আরও বড় এক ঝড়ের পূর্বাভাস? চলুন এই বৈঠকের আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যিটা খুঁজে বের করি। ২০২২ সালে ইউক্রেনে যখন রাশিয়া সামরিক অভিযান শুরু করলো, তখন থেকেই বিশ্ববাসীর মনে একটাই প্রশ্ন, এই যুদ্ধ কবে থামবে? এই যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতি পশ্চিমা দেশগুলোর রেকর্ড নিষেধাজ্ঞার শিকার হয়েছে। মস্কো নতুন মিত্র পেয়েছে, আবার পুরনো মিত্ররাও একসঙ্গে হয়েছে। অন্যদিকে ইউক্রেনের পক্ষে দাঁড়িয়েছে বিভিন্ন সামরিক জোট এবং দেশগুলো। এই যুদ্ধ পুরো বিশ্বকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে। শুধু ইউক্রেন নয়, রাশিয়ার অভ্যন্তরেও রক্ত ঝরেছে। যুদ্ধের ধরন পাল্টে গেছে, আর বহু দেশের অর্থনৈতিক পরিস্থিতিও বদলে গেছে। অনেক সময় কেটে গেলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মূল দাবি থেকে এক চুলও নড়েননি। অনেক বৈঠক এবং আলোচনার পরও কোনো সমাধান আসেনি। যুদ্ধ তার আপন গতিতে চলছেই। তবে বৈঠক করেই ট্রাম্পের মনে হয়েছে এই যুদ্ধ এখনই থামানো দরকার। সেই উদ্দেশ্যে তিনি শুক্রবার আলাস্কার একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ৩ ঘণ্টা ধরে বৈঠক করেন। এই বৈঠক নিয়ে পুরো বিশ্বের নজর ছিল। বৈঠক শেষে উভয় পক্ষ এটিকে ফলপ্রসূ বললেও যুদ্ধবিরতির বিষয়ে দৃশ্যমান কোনো ফলাফল আসেনি। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই বৈঠক কি আদৌ যুদ্ধ থামাতে পারবে? আরটির প্রতিবেদনে বলা হয়েছে, আলাস্কার এই বৈঠক যুদ্ধের শেষ নয়, বরং এটি একটি দীর্ঘযাত্রার মাত্র শুরু। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে, তার সমাধান এই একটি বৈঠকে হবে না। তারপরও এই বৈঠককে সবাই গুরুত্বপূর্ণ মনে করছে। আন্তর্জাতিক রাজনীতিতে এমন ঘটনা খুব কম ঘটেছে যেখানে শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর বৈঠক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দিয়েছে। এর একটি কারণ হলো এমন পরিস্থিতি খুবই বিরল যেখানে সবার এত মনোযোগ আকর্ষণ হয়। রাশিয়া যখন ইউক্রেনে যুদ্ধ শুরু করে, তখন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল যে তাদের লক্ষ্য রাশিয়ার কৌশলগত পরাজয়, আর রাশিয়া পশ্চিমা দেশগুলোর একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে। আরেকটি বাস্তব কারণ হলো শীর্ষ নেতারা এমন কোনো সমস্যার পেছনে সময় নষ্ট করেন না যা তাদের অধস্তনরাই সমাধান করতে পারেন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, উচ্চ পর্যায়ের এসব বৈঠকের কারণে বিশ্ব রাজনীতির গতিপথ কদাচিৎ পাল্টাচ্ছে। তাই আলাস্কার ট্রাম্প এবং পুতিনের বৈঠককে যদি অতীতের কোনো বিখ্যাত বৈঠকের সঙ্গে তুলনা করা হয়, তবে অবাক হওয়ার কিছুই নেই, কারণ ইতিহাস আমাদের অনেক শিক্ষা দেয়। ইতিহাসে এমন অনেক বৈঠক হয়েছে যা যুদ্ধ থামানোর বদলে উল্টো পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে গেছে। যেমন 1807 সালে নেমন নদীর ওপর একটি নৌকায় রাশিয়া এবং ফ্রান্সের সম্রাটের মধ্যে যে বৈঠক হয়েছিল, তার সঙ্গে ওই বৈঠকের তুলনা করা হচ্ছে। সেই বৈঠকও যুদ্ধ ঠেকাতে পারেনি। বৈঠকের মাত্র 5 বছর পর নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন, যা তার পতনের কারণ হয়েছিল। এরপর 1815 সালে ভিয়েনা কংগ্রেসে, যার প্রথম আলেকজান্ডার ছাড়া অন্য কোনো বড় নেতা নিয়মিত আলোচনায় অংশ নেননি। আলেকজান্ডার তার নিজের দৃষ্টিভঙ্গির আলোকে ইউরোপের রাজনৈতিক কাঠামো দাঁড় করাতে চেয়েছিলেন, কিন্তু অন্য শক্তিগুলো তা মানেননি। তারা আদর্শ নয়, বরং নিজেদের স্বার্থ নিয়েই আলোচনা করতে চেয়েছিল। তখনকার ইউরোপে সম্রাটরা আলোচনায় বসতেন, কিন্তু কোনো সমঝোতায় পৌঁছাতে পারতেন না। শেষমেশ সৈন্য নিয়ে যুদ্ধ শুরু করতেন। যুদ্ধ শেষে আবার তাদের দূতেরা আলোচনায় বসতেন। তখন সবাই জানতেন চিরস্থায়ী শান্তি কথাটার অর্থ হলো পরবর্তী যুদ্ধের আগ পর্যন্ত একটা ছোট বিরতি। 2021 সালে জেনেভায় রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বৈঠক হয়েছিল, সেটিও সম্ভবত সেভাবেই মনে রাখা হবে। ইউক্রেন যুদ্ধের কয়েক মাস আগে এই বৈঠক হয়েছিল। তখন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই বুঝতে পেরেছিল যে তাদের বিরোধ মিটবে না। এরপরেই যুক্তরাষ্ট্র কিয়েভে অস্ত্র পাঠানো শুরু করে, আর মস্কো সামরিক প্রস্তুতি বাড়াতে থাকে। রাশিয়ার নিজেদের ইতিহাসেও এমন উদাহরণ রয়েছে, যেমন 971 সালে প্রিন্স সিয়াতোস্লাভ এমন বাইজেন্টাইন সম্রাট জন টিজিমিসকেসের মধ্যে বৈঠক হয়েছিল। শান্তি চুক্তি করার পর তারা বন্ধু হিসেবে বিদায় নেন, কিন্তু ফেরার পথে বাইজেন্টাইনরা প্রিন্স সিয়াতোস্লাভের উপর আক্রমণ চালায়। এটি ইতিহাসের বিশ্বাসঘাতকতার একটি বড় উদাহরণ। অন্যদিকে রাশিয়ায় ব্যাপারটি ছিল ভিন্ন। চীন অথবা জাপানের সম্রাটের মর্যাদা এতটাই অনন্য ছিল যে সমমর্যাদার কারো সঙ্গে তাদের বসার সুযোগ ছিল না। এটি ছিল তাদের সাংস্কৃতিক এবং আইনি কাঠামোর কারণে অসম্ভব। তাদের বৈঠকগুলো ছিল খুবই সীমাবদ্ধ। আধুনিক ইউরোপীয় বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছিল অন্যভাবে, যেমন 1648 সালের ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি।
এই চুক্তি ইউরোপে ধর্ম এবং রাজনীতি নিয়ে চলা ৩০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছিল। এটি কোনো শীর্ষ পর্যায়ের বৈঠকের ফল ছিল না, বরং শত শত দূতের বছরের পর বছর ধরে আলোচনার ফসল ছিল। দীর্ঘ যুদ্ধ করতে করতে সবাই এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে তারা চুক্তির শর্ত মেনে নিতে বাধ্য হয়। ইতিহাসের আলোকে দেখলে বোঝা যায় এ ধরনের শীর্ষ পর্যায়ের বৈঠক খুবই বিরল, আর মৌলিক পরিবর্তন এনেছে এমন বৈঠকের সংখ্যা আরও কম। পুরো বিশ্বের পক্ষ থেকে দুইজন নেতার কথা বলার ঐতিহ্য তৈরি হয়েছিল স্নায়ুযুদ্ধের সময়। তখন কেবল মস্কো আর ওয়াশিংটনেরই ক্ষমতা ছিল বিশ্বকে বাঁচানোর অথবা ধ্বংস করার। আজ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখান থেকে আর ফেরার পথ নেই। তাই কোনো বড় অগ্রগতি না হলেও আলাস্কার বৈঠকটি গুরুত্বপূর্ণ। এই ধরনের বৈঠক আসলে পারমাণবিক যুগের ফল। এগুলো শুধু একটি দ্বিপাক্ষীয় বৈঠক হিসেবে দেখার সুযোগ নেই। আমরা বিপর্যয়ের কতটা কাছে অথবা দূরে আছি এই বৈঠকগুলো তার ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্র এই বৈঠকে পশ্চিমা জোটের প্রতিনিধিত্ব করেছে, এমনকি যুক্তরাজ্য অথবা ফ্রান্সের মতো পারমাণবিক শক্তিধর দেশও কৌশলগত প্রশ্নে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। অন্যদিকে রাশিয়া, এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকার অনেক দেশের ভরসার কেন্দ্র। এই দেশগুলো পশ্চিমাদের আধিপত্যে বিরক্ত, কিন্তু একা সেই আধিপত্য ভাঙার ক্ষমতা তাদের নেই। তাহলে কি আলাস্কা থেকে নতুন কোনো বিশ্ব ব্যবস্থা জন্ম নেবে? সম্ভবত না। একটি স্থায়ী বিশ্ব ব্যবস্থার ধারণা ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। কোনো শক্তি এখন সেটি বজায় রাখার মতো যথেষ্ট ক্ষমতাধর নয়। তাই বিশ্ব রাজনীতি আরও বেশি অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। এই বৈঠক থেকে কোনো তাৎক্ষণিক সমাধান আসবে না, বরং এটি একটি দীর্ঘ এবং কঠিন আলোচনার পথ খুলে দিয়েছে। তবে ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, যখন পৃথিবীর দুটি অজেয় শক্তি মুখোমুখি হয় তখন তাদের সরাসরি সংলাপ মানবজাতির ভবিষ্যতের জন্য অপরিহার্য হয়ে ওঠে।